অনুসন্ধানের সময় অবৈধভাবে অর্জিত সম্পদ জব্দ করতে পারবে দুদক। গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ সহ 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের রোল মডেল বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। সরকারের নানা উদ্যোগে কমেছে প্রাণহানি। দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে পরিচিতি এবং বাংলাদেশ দুর্যোগ স্থিতি স্থাপকতা অর্জনের দিকে অগ্রসর হচ্ছে। নিজেদের কোন্দলেই ঘর ভাঙবে বিএনপির, মন্তব্য কাদেরের। বিএনপির ঘরোয়া কলহ কোন্দলের জন্যই বিএনপি ভাঙবে। সরকারের অপচেষ্টা সফল হবে না বললেন ফখরুল। এর আগেও চেষ্টা করেছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়া, কোনোদিনই তারা সেটা পারবে না। এবং 15 থেকে 17 ফেব্রুয়ারি 3 দিনের বিশ্ব ইজতেমা, এক পর্বে শেষ হবে এবারের আয়োজন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা তানি। সংবাদে এছাড়াও থাকছে বায়ু দূষণ নিয়ে ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। এবারে বিস্তারিত। অবৈধভাবে অর্জিত সম্পদ অনুসন্ধানের সময় আদালতের অনুমতি নিয়ে জব্দ করা হবে, এমনটা জানালেন দুদকের আইন বিভাগের মহাপরিচালক মইদুল ইসলাম। এদিকে পটুয়াখালীতে সাবেক 3 ব্যাংক কর্মকর্তা ও চট্টগ্রামে আনসার কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। অবৈধভাবে সম্পদ অর্জনকারীর বিরুদ্ধে অনুসন্ধানের সময় বা মামলা চলাকালে আদালতের অনুমতি নিয়ে স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে একথা জানালেন সংস্থার আইন বিভাগের মহাপরিচালক। তিনি আরও জানান, মানি লন্ডারিং মামলার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। সম্পদের মামলা যদি হয় তাহলে আমাদের আইনের ভিতরেই আছে অ্যাট এনি স্টেজ, অনুসন্ধান থেকে শুরু করে ট্রায়াল স্টেজ পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত যে কোনো সময়ে আমরা ক্রোক এবং ফ্রিজ আদালতের আদেশের মাধ্যমে করতে পারি। মানি লন্ডারিংয়ে যদি আমরা পাই, সেই ক্ষেত্রেও অনুসন্ধান থেকে শুরু করে একেবারে ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত এই সময়ের যে কোনো সময়ে যখন আমার প্রয়োজন হবে, যখনই আমি পাবো, তখনই আমি এটি আপনার ক্রোক এবং ফ্রিজ করতে পারি। এদিকে পটুয়াখালী জনতা ব্যাংকের নতুন বাজার শাখার সাবেক 4 কর্মকর্তার বিরুদ্ধে 3.5 কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক সহকারী ব্যবস্থাপক আব্দুল আলী, সহকারী নির্বাহী কর্মকর্তা মীর জালাল উদ্দিন ও সাবেক সহকারী নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে গ্রেফতার করেছে দুদক। সাবেক ব্যবস্থাপক গোলাম আজম এখনও পলাতক। এছাড়া দুদক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার হয়েছেন নীলফামারীর জেলা আনসার কমান্ড্যান্ট আশিকুর রহমান। চট্টগ্রাম দুদক কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রায় 13 লক্ষ টাকা অর্থ আত্মসাতের অভিযোগ। তিনি সেই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, প্রভাবিত করার জন্য আমাদের উপসহকারী পরিচালক জাফর সাদেক শিবলি, তাকে তিনি 1 লক্ষ টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন। তো সেই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগমের নেতৃত্বে আমরা তাকে হাতে নাতে অ্যারেস্ট করি। আতিকা রহমান, RTV। গ্যাটকো দুর্নীতি মামলায় জামিনে থাকা 2 আসামি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেন ও ইসমাইল হোসেন সাইমন আদালতে হাজির না হওয়ায় তাদের জামিন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বৃহস্পতিবার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত ঢাকা 3-এর বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন এই পরোয়ানা জারি করেন। এছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী হাজিরা 7 ফেব্রুয়ারি নির্ধারণ করেন বিচারক। এর আগে দুপুর 12:35 খালেদা জিয়াকে আদালতে আনা হলে শুনানি শুরু হয়। এ সময় আদালতের ভেতরে বসা নিয়ে আপত্তি জানান খালেদা জিয়া। এ নিয়ে তাঁর আইনজীবীদের সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের বাকবিতণ্ডা হয়। তবে বিচারক তাদের শান্ত করে আগামী শুনানির দিন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। আজ মুলতবি করে আগামী 7 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রেখেছেন এবং নির্দেশ করেছেন যে আমাদেরকে আইনসম্মতভাবে আমরা যে সকল ডকুমেন্টসমূহ অথবা আলামত
পাইতে আইনগত অধিকারী সেগুলো তিনি আমাদেরকে সরবরাহ করবেন। মামলাটার আজকে 4 শুনানি ছিল। বেগম খালেদা জিয়া উপস্থিত হয়েছিলেন। 12 বছর এই মামলাটার বয়স, সকল কাগজপত্র তাদের কাছে আছে, তবুও বিলম্বিত করার জন্য তারা কাগজ পান নাই, এটা পান না, ওইটা পান না, একবার বলেন পান, একবার বলেন পান নাই, এই ধরনের বলে তারা সময় ক্ষেপণ করছেন। ওয়াসাতে ন্যূনতম অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন তিনি। অবৈধ আয়ের সব চিন্তা বাদ দেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, মিটার টেম্পারিং সহ সব অনিয়ম বন্ধ করে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিষ্ঠানটির সিনিয়র কর্মকর্তাদের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর প্রথম ওয়াসা ভবনে আসেন স্থানীয় সরকার মন্ত্রী। এদিকে ওয়াসা এমডির পদত্যাগ, ডাবল ওভারটাইম বহাল রাখা সহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ করেন ওয়াসার শ্রমিকরা। যিনি যত বেশি উপরে দায়িত্বে আছেন তাকে তত বেশি স্বচ্ছ হইতে হবে। নো এভিডেন্সিয়াল সোর্স অফ ইনকাম, আপনারা বিরাট বিল্ডিং বানাই ফেললেন। অনেক দিন অবহেলায়, অবজ্ঞায় এবং অব্যবস্থাপনায় গিয়েছে, আর যেতে দেওয়া হবে না। আমার উপর দায়িত্ব আমি পালন করব, আপনার উপর দায়িত্ব আপনাকে পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। বলেন, রোহিঙ্গা পুনর্বাসনে অভাবনীয় সফলতার মাধ্যমে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। রাজধানীর এক হোটেলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পরামর্শ গ্রুপের সম্মেলনে এসব কথা বলেন তিনি। আহ্বান জানান দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি দুর্যোগ মোকাবেলার। রুহুল আমিন তুহিনের রিপোর্টে বিস্তারিত। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর দুর্যোগ মোকাবেলার কাজ গতিশীল করতে গঠিত আঞ্চলিক পরামর্শ গ্রুপ আরসিজির সম্মেলনে যোগ দিয়ে সফলতার উদাহরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবিক সহায়তা কার্যক্রমে এশিয়া প্রশান্ত সংগঠনের চতুর্থ আয়োজনে থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের পর বর্তমান চেয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও পুনর্বাসনের মাধ্যমে মানবিকতার উদাহরণ গড়েছে বাংলাদেশ, যা আগামীতেও অব্যাহত থাকবে। বাংলাদেশ মানবিক সহায়তা কার্যক্রমের প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নে কাজ করছে। এর অংশ হিসেবে আমরা এমার্জেন্সি অপারেশন সেন্টার ইওসি প্রতিষ্ঠার উদ্যোগ হাতে নিয়েছি। ফলে নির্বাচনী সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও কার্যকর মানবিক সহায়তা পরিচালনা করা সম্ভব হবে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও ভৌগোলিক কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে পরিচিতি এবং বাংলাদেশ দুর্যোগ স্থিতি স্থাপকতা অর্জনের দিকে অগ্রসর হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি রোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ 100 বছর পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। আশা করেন দুর্যোগ ঝুঁকি কমানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে প্রকল্পটি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্যসৃষ্ট সংকট মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ব্যবস্থা নিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনের সঙ্গে টেকসই উন্নয়নের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সম্প্রতি আমরা বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন করেছি। এই পরিকল্পনা আওতায় আগামী 100 বছরের টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। যানবাহন দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, ভবন বা সেতু ধস, সন্ত্রাসী আক্রমণের মতো মনুষ্যসৃষ্ট দুর্যোগকেও উপেক্ষা করতে পারি না। এসব দুর্যোগ মোকাবেলায় আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্যোগ প্রতিরোধ করতে হয়তো পারবো না, কিন্তু আমাদের দূরদর্শী কাজের মাধ্যমে দুর্যোগে যে ক্ষতি সাধন হয় সেই ক্ষতির পরিমাণ হ্রাস করতে আমরা পারি। 3 দিনের সম্মেলনে 26টি সদস্য রাষ্ট্রসহ 24টি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার 150 জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। আওয়ামী লীগ বা কোনো বাইরের শক্তি নয়, নিজেদের কোন্দলে বিএনপি ভাঙার জন্য যথেষ্ট। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে। মারুফ রেজার রিপোর্ট। সাসেক্স সড়ক সংযোগ প্রকল্প 2 এর আওতায় এলেঙ্গা, হাতিকুমরুল, রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে চুক্তি সই করল নির্মাণ প্রতিষ্ঠান চায়নার হেগো ও বাংলাদেশের মীর আক্তার। রাজধানীর হোটেল রেডিসনে এই চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কোন্দলের জন্য তারা নিজেরাই দায়ী। ঐক্যফ্রন্ট একটা জগা খিচুড়ি, এটা এই জগা খিচুড়ি ঐক্য থাকবে না, তো সবাই জানে। এই অবস্থা বিএনপি যদি ভাঙনের মুখে যায় তাহলে বিএনপির ঘরোয়া কলহ কুন্দলের জন্যই বিএনপি ভাঙবে। প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সন্ত্রাসী চেতনার বাইরে বিএনপির কোনো কর্মকাণ্ড নেই। যুদ্ধাপরাধীদের পক্ষে যারা, তাদের পক্ষে জনগণ নেই। এই দেশের জনগণ 30শে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে এটাও রায় দিয়েছেন যে এই বাংলাদেশে ওই লন্ডনে বসে কোনো সন্ত্রাসী এই দেশের কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করবে, উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করবে, সেটার কোনো সুযোগ নেই। জনগণ সেটা পছন্দ করে না। এদিকে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে এডুকেশন 4-এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় স্বাধীনতার চেতনায় উন্নয়নের পথে এগিয়ে যেতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। মারুফ রেজা, RTV, ঢাকা। বিএনপিকে দুর্বল করে আবারও দলটি ভাঙার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, জনগণ এই ষড়যন্ত্র রুখে দেবে। ভোট চুরি করে ক্ষমতা দখল করা সরকারের জনভিত্তি নেই বলে মনে করেন তিনি। সকালে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন ফখরুল। আরও দেখুন মাদুর রহমান রুবেলের রিপোর্টে। আরাফাত রহমান কোকর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় করা হয় দোয়া মোনাজাত। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়া না নেয়ার সিদ্ধান্ত হবে দলীয় ফোরামে। স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। এদিকে নয়াপল্টনের দোয়া মাহফিলে মির্জা ফখরুল বলেন, গণবিরোধী কাজের জন্য মানুষের আস্থা নেই আওয়ামী লীগে। বিএনপিকে ধ্বংসের পায় তারা সফল হবে না বলেও মনে করেন তিনি। আজকে অনেক চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে দুর্বল করার জন্য। এই চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে, যেটা এখন পর্যন্ত পারেনি, এর আগেও চেষ্টা করেছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়া। কোনোদিনই তারা সেটা পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য অতি দ্রুত আমরা সংগঠিত হয়ে আন্দোলনের মাধ্যমে তাকে আমরা মুক্ত করে নিয়ে আসবো। খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে কারচুপর নির্বাচনে বিজয়ী সরকারের স্থায়িত্ব বেশি দিন হবে না বলেও মনে করেন বিএনপির এই মুখপাত্র। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। আগামী মাসের 15 তারিখ থেকে টঙ্গীতে শুরু হবে বিশ্ব ইজতেমা, চলবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। বিকেলে ধর্ম মন্ত্রণালয়ে বিবাদমান দুই পক্ষের শুরা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানালেন একথা। এবছর এক পর্বেই হবে ইজতেমা। মুক্তা মাহমুদের রিপোর্ট। স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বুধবারের বৈঠকেই জানা গিয়েছিল যে তাবলিগ জামাতের দুই পক্ষের নেতৃত্বের দ্বন্দ্ব মিটে গেছে, তাই এবছর এক সঙ্গেই হচ্ছে বিশ্ব ইজতেমা। বাকি ছিল কেবল দিনক্ষণ ঠিক করা। ইজতেমাতে দুই পক্ষই একত্রে ইজতেমাটা করবে, একসঙ্গে ইজতেমাটা করবে। বৃহস্পতিবার বিকেলে ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে বসা বৈঠকে তাও ঠিক হয়ে যায়। দিল্লি নিজামুদ্দিন মার্কেজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীদের প্রধান শুরা সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসেকুল ইসলাম ও দেওবান্ধপন্থীদের মধ্যে শুরা সদস্য মাওলানা জুবাইর আহমেদ সহ অন্যান্য পক্ষের একজন করে বৈঠকে ছিলেন। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে ঠিক হয় ইজতেমার দিন। ফেব্রুয়ারির 15, 16, 17 তারিখে টঙ্গীর ময়দানে, যেখানে অন্যান্য বছরের ন্যায় বিশ্ব ইজতেমাটা সুন্দরভাবে প্রতিপালিত হবে। সময় স্বল্পতার কারণে এবছর একবারই ইজতেমা হবে। বাংলাদেশের তাবলিগ জামাত নিয়ে এখন আর আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, গোলমাল গোলযোগ নাই, কোনো রকম বিশৃঙ্খলা নাই। আমরা এদেশে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে নিয়োজিত রেখে আমাদের ইজতেমাটা অতীতের মতো সুন্দরভাবে করার একটা প্রয়াস নিছি। আর কোনো বিবাদে যেন বিশ্ব ইজতেমাকে কলঙ্কিত করতে না পারে সেদিকে খেয়াল রেখে সব পক্ষকে ধৈর্য ধরে সুষ্ঠুভাবে ইজতেমা অনুষ্ঠানের আহ্বান জানান প্রতিমন্ত্রী। এইটা কোনো আমাদের সিদ্ধান্তের ব্যাপার না। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বের দূষিত নগরীগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। সঙ্গে মেগা প্রকল্পগুলোর নির্মাণ কাজে সমন্বয়হীনতার কারণে পুরো শহরই এখন যেন বায়ু দূষণের কারখানা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দূষণের ক্ষতিকর নানা তথ্য প্রমাণ বেরিয়ে এসেছে। তবে দূষণ নিয়ন্ত্রণে রাখতে সরকার সতর্ক আছে বলে জানালেন পরিবেশ মন্ত্রী। রাজধানীর বায়ু দূষণ নিয়ে আরাফাতুর রহমানের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব দেখুন আজ। ক্যামেরায় ছিলেন সুমন দে ও খন্দকার জাহিদুল ইসলাম অলোক। ঢাকার বাতাস দূষিত করার জন্য ৫৮% দায়ী সনাতন পদ্ধতির ইটভাটা, আর ২৬% দূষণ করে রাস্তা ও মাটির ধুলা এবং মোটর গাড়ির কালো ধোঁয়া। এমনিতেই শীতের শুষ্ক মৌসুমে ঢাকার বাতাসে ধূলিকণার পরিমাণ বেশি থাকে, তার ওপর অনিয়ন্ত্রিত নির্মাণ কাজ, যানজট, মোটরযানের কালো ধোঁয়া ও শিল্প কারখানার বিষাক্ত ভারী ধাতু যোগ হয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক গবেষণায় দেখা যায়, মাটিতে যে পরিমাণ ক্যাডমিয়াম থাকার কথা ধুলায় তার চেয়ে প্রায় ২০০ গুণ বেশি আছে, আর নিকেল ও সীসার মাত্রা দ্বিগুণেরও বেশি। ঢাকার রাস্তার ধুলোর মধ্যেও নির্ধারিত মাত্রার চেয়ে বেশি আর্সেনিক শনাক্ত হয়েছে। ঢাকা শহরে যে ধুলাটা দেখেন, এটা মেইনলি হয় যে আমাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেইখান থেকে আসে। এর মধ্যে কি আছে? বালি আছে, এর মধ্যে সিমেন্ট আছে। এগুলো হলো, বালিটা আপনারা জানেন সিলিকা, এবং সিমেন্টের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স আছে এবং এডিসিভ ম্যাটেরিয়ালস আছে। যেসব এলাকায় কনস্ট্রাকশন চলতেছে, আপনি সেই সব এলাকায় গেলে দেখবেন যে ওইসব এলাকার বাড়ি ঘরের যে জানলাগুলো আছে বা দরজাগুলো খুলতে পারতেছে না, মাসের পর মাস বন্ধ থাকতেছে। আরেক গবেষণায় ঢাকার ৫টি আবাসিক এলাকায় ঘরের ভেতরের বাতাসে সূক্ষ্ম বস্তুকণার মধ্যে ভারী ধাতু, সীসা, দস্তা ও নিকেল পাওয়া গেছে। বাইরের দূষিত বাতাসের ৪২%ই ঘরে চলে আসে। কয়েকটা মেটাল আছে যে পটেনশিয়ালি কার্সিনোজেনিক লেভেলে পর্যন্ত আছে, তাহলে এই ডাস্টের ক্ষতিটা অনেক বেশি। এটা হলো একটা বড় মেটালিক পলিউশন। এছাড়া ডাস্টের যে আরও যে ফাইন পার্টিকেলসগুলো আছে, সেগুলো অন্যান্য বায়ু দূষণের যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো আছে তার মতোই আমাদের শরীরে ক্ষতি করে, এবং আমাদের ওই ফুসফুস এদের ইফেক্ট ফেলে, সিওপিডিতে এরা অনেক ভূমিকা রাখে। অন্যান্য যে ক্ষতিগুলো হওয়ার কথা বায়ু দূষণের কারণে, সেগুলো সবই হচ্ছে। রাজধানীতে অবকাঠামো নির্মাণ ও শিল্প কারখানা স্থাপনের সময়ও পরিবেশগত সুরক্ষার বিষয়গুলো মানা হচ্ছে না। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিবেশ মন্ত্রী। কাজ হচ্ছে যেগুলো উন্নয়নের জন্য কাজ, সেগুলো থেকেও কিছু ধুলা বালু এগুলো হয়, নির্গত হয়, এবং এগুলোর জন্য আমরা ঢাকা সিটি কর্পোরেশনকে অনুরোধ করব যে এগুলো যেন নিয়ন্ত্রণে রাখা হয়, আরও নিয়ন্ত্রণ যাতে রাখা হয় যে কাজই। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ নির্বাচন সহ আর কোনো নির্বাচনেই অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। উপজেলা নির্বাচন এগুলোতে আমরা অংশ নিচ্ছি না, যেহেতু প্রমাণিত হয়ে গেছে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যেই যে আপনার নির্বাচন কমিশন আপনার ব্যর্থ, এবং নিরপেক্ষ সরকার ছাড়া আপনার কোনো নির্বাচন এখানে অবাধ সুষ্ঠু হবে না। সেই কারণে আমরা এই নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি না। এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য না আসায় ভেজাল বিরোধী অভিযান আরও জোরালো করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বেইলি রোড এলাকায় খাদ্যে ভেজাল বিরোধী অভিযানের সময়সূচি বাড়ানো উপলক্ষে বিশেষ অভিযানের উদ্বোধনকালে কথা বলেন তিনি। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, বিএসটিআই, ওষুধ প্রশাসন, র্যাব, পুলিশ কর্মকর্তা সহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস, ওষুধের ভেজাল নিয়ন্ত্রণ সহ যে কোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। এরই সঙ্গে শেষ করছি রাতের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অনুসন্ধানের সময় অবৈধভাবে অর্জিত সম্পদ জব্দ করতে পারবে দুদক। গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ সহ 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের রোল মডেল বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। সরকারের নানা উদ্যোগে কমেছে প্রাণহানি। নিজেদের কোন্দলেই ঘর ভাঙবে বিএনপির মন্তব্য কাদেরের। সরকারের অপচেষ্টা সফল হবে না বললেন ফখরুল। এবং 15 থেকে 17 ফেব্রুয়ারি 3 দিনের বিশ্ব ইজতেমা, এক পর্বে শেষ হবে এবারের আয়োজন।
রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।